হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2025-এর জন্য জেনারেল সায়েন্সের আর ফিজিক্সের ম্যাথসের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 41। রেলের গ্রুপ ডি পরীক্ষার 2022 সালের 11/9/2022-এর ফার্স্ট শিফটে আসা কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কি বলেছে? মহাকর্ষীয় স্থিতিশক্তির সূত্র কি? দেখো, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের করানো, কিন্তু এখানে জাস্ট একটা জিনিস এখানে অ্যাড করা আছে। এখানে এই যে মহাকর্ষীয় শব্দটা আছে, এই মহাকর্ষীয় শব্দটা বাদে তোমরা করেছো স্থিতিশক্তির সূত্র কি বা পোটেনশিয়াল এনার্জির সূত্র কি। এখানে জাস্ট একটা জিনিস অ্যাড করেছে, এই যে মহাকর্ষীয় শব্দটা। যদিও এই মহাকর্ষীয় শব্দটা কোনো রকম গুরুত্ব এখানে নেই, ঠিক আছে। তো মহাকর্ষীয় স্থিতিশক্তির সূত্রও যা, আর নর্মাল যে স্থিতিশক্তির সূত্র সেটাও কিন্তু তাই হয়ে থাকে। অর্থাৎ সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? কিন্তু হয়ে যাবে U = mgh। এখানে তোমরা পড়েছো যে PE = বা পোটেনশিয়াল এনার্জি = mgh। এখানে জাস্ট মহাকর্ষীয় থাকলে কি করতে হবে? মহাকর্ষীয় থাকলে U = mgh, জাস্ট এটা ফর্মুলাটা একই থাকবে, শুধুমাত্র এর আগে একটা U = দিতে হবে। এখানে U মানে হচ্ছে ইউনিভার্সাল, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে U = mgh, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকে 2 নম্বর কোশ্চেন, যে ল্যাকটিক অ্যাসিড সব থেকে সহজে গ্লুকোসিন এ রূপান্তরিত হয় যেখানে। অর্থাৎ এক কথায় ল্যাকটিক অ্যাসিড আমাদের বডির ভেতরে কোথায় ল্যাকটিক অ্যাসিড কিসেতে পরিণত হয়? ল্যাকটিক অ্যাসিড হচ্ছে গ্লুকোজিনে পরিণত হয়। তো এটা কোথায় হয়? তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, বৃক্ক দিয়েছে, হৃৎপিণ্ড দিয়েছে, যকৃৎ দিয়েছে আর মস্তিষ্ক দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যকৃৎ, বা আমাদের লিভারের মধ্যেই কিন্তু কী হয়? আমাদের লিভারের মধ্যেই কিন্তু খুব সহজ উপায়ে ল্যাকটিক অ্যাসিড থেকে গ্লুকোজিন তৈরি হয় বা গ্লুকোজ তৈরি হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকে 3 নম্বর কোশ্চেন, যে 1 কুলম্ব পার সেকেন্ড সমান কি হয়ে থাকে। দেখো, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের অনেকবার করানো হয়েছে, যে কুলম্ব পার সেকেন্ড মানে কি হয়ে থাকে। তো এর যে অ্যান্সারটা আছে, এর অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। দেখো, এরকমই যে সোজা কোশ্চেনগুলো থাকে, সেই সোজা কোশ্চেনগুলো কিন্তু খুবই কম সময়ের মধ্যে তোমাদেরকে করতে হবে, যেন অ্যাট ওয়ান্স তোমাদের কোশ্চেনটা দেখে যেন তোমাদেরকে অপশানের মধ্যে খুঁজতে না হয় যে কোথায় আমার উত্তরটা আছে। একদম উত্তরটা পারবে আর সেইখানে চলে যাবে, সেই অপশানে চলে যাবে, এরকম স্পিড আনতে হবে। তো 1 কুলম্ব পার সেকেন্ড সমান কত হয়ে থাকে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা HW থাকবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকে 4 নম্বর কোশ্চেন, যে গড় ক্ষমতা ড্যাশের সমান। দেখো, গড় ক্ষমতা মানে কি? গড় ক্ষমতা মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে এভারেজ পাওয়ার, ঠিক আছে। গড় ক্ষমতা মানে কিন্তু হয়ে যাচ্ছে এভারেজ পাওয়ার। তো এভারেজ পাওয়ার বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে? দেখো, এভারেজ পাওয়ার বের করতে গেলে সবার প্রথম দেখো এখানে কিন্তু গড় ক্ষমতা চেয়েছে, কিন্তু এখানে কিন্তু একটা সময়ের ব্যাপার হচ্ছে, ঠিক আছে। তো দেখো, সময়ের ব্যাপারে আমরা এখানে ব্যাক টু ব্যাক যদি 4টে অপশান দেখি, তো সময়ের ব্যাপার এর মধ্যে থেকে কোন কোন অপশানে আছে। তো দেখো, তোমরা যদি খেয়াল করো, তো তোমরা কিন্তু দেখতে পাবে যে অপশান 1 আর অপশান যে তোমার হচ্ছে সি, এর ভেতরে আছে। এবার যদি গড় মানে কি? গড় মানে হচ্ছে কোনো একটা জিনিস আমাদের কিন্তু কী করতে হবে? এভারেজ বার করতে হবে, ঠিক আছে। অর্থাৎ সময়ের ব্যবধানে কিন্তু এভারেজ বার করতে হবে। তো দেখো, তাহলে কিন্তু সবসময় কী হবে? তাহলে কিন্তু সবসময় সময়টা নিচে হবে। তাই যে গড় ক্ষমতা থাকে, ঠিক আছে, যে গড় ক্ষমতা, সেই গড় ক্ষমতার বের করতে গেলে কি করতে হয়? গড় ক্ষমতা গেলে কিন্তু আমাদের যে টোটাল মনে করো যে শক্তি খরচ হয়েছে মনে করো ওয়াট, আর বাই কিন্তু হয়ে যাচ্ছে সময়। এক কথায় আমরা বলতে পারি যে ক্ষমতার যে ফর্মুলা সেটা কি হয়ে থাকে? ক্ষমতার ফর্মুলা কিন্তু হয়ে থাকে P = W/T, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেখানে W মানে কিন্তু হয়ে যাচ্ছে মোট খরচ শক্তি বাই সময়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকের 5 নম্বর কোশ্চেন, যে ফুলারিন কার অ্যালোট্রপ, ঠিক আছে। ফুলারিন কার অ্যালোট্রপ। দেখো, অ্যালোট্রপ মানে কি? অ্যালোট্রপ মানে কিন্তু হয়ে যাচ্ছে রূপভেদ। আর আমাদের এই যে তোমার পর্যায় সারণী আছে, সেই পর্যায় সারণের একমাত্র একটাই কিন্তু মৌল আছে যার কিন্তু বিভিন্ন রকম রূপ আছে, অর্থাৎ অ্যালোট্রপ বা রূপভেদ আছে। তো সেটা সঠিক অ্যান্সার কী হবে? ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে দিয়েছে। কী কী দিয়েছে? সালফার দিয়েছে, কার্বন দিয়েছে, জিঙ্ক দিয়েছে, আর পরের অপশানটা কী দিয়েছে? সোনা বা গোল্ড দিয়েছে, ঠিক আছে। আমি এখানে এই অপশানটাকে এখানে লিখছি, এটা হচ্ছে সোনা বা গোল্ড এখানে দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? আমরা সকলে জানি একমাত্র কিন্তু কার্বনেরই কিন্তু অ্যালোট্রপ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর এই যে ফুলারিন আছে, এই ফুলারিন কিন্তু কার্বনেরই একটা অ্যালোট্রপ, যার সংকেত কিন্তু হয়ে যাচ্ছে C60। এটাকে কিন্তু বাকমিনস্টার ফুলারিনও বলা হয়ে থাকে। এছাড়াও কিন্তু কার্বনের আরও বিভিন্ন রকমের রূপভেদ আছে, যেরকম হিরে, ঠিক আছে। হিরে কিন্তু কার্বনের একটা রূপভেদ। তারপরে কিন্তু হচ্ছে গ্রাফাইটও কিন্তু হচ্ছে কার্বনের একটা রূপভেদ। তারপরে গ্যাস কার্বন, ঠিক আছে, চারকোল, এগুলো সবই কিন্তু কার্বনের বিভিন্ন রকমের রূপভেদ হয়ে যাচ্ছে। এর ভেতর থেকে এই যে হিরে দেখতে পাচ্ছ আর এই যে তোমার হচ্ছে ফুলারিন দেখতে পাচ্ছ, এরা কিন্তু ক্রিস্টালাইন তোমার হচ্ছে রূপভেদ,
অর্থাৎ এরা কিন্তু স্ফটিকের আকারে থাকে, এক কথায় বলতে পারি এরা কিন্তু শক্ত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 6 নম্বর কোশ্চেন, ডাল্টনের পারমাণবিক তত্ত্ব এর জন্য একটি ব্যাখ্যা প্রদান করেছে। মানে ডাল্টন, এখানে ডাল্টনের যে পারমাণবিক তত্ত্ব আছে সেটা কোন বিষয়ের উপরে ফোকাস করে, ঠিক আছে। তো দেখো কি বলেছে, রাসায়নিক সংমিশ্রণ এবং নির্দিষ্ট অনুপাতের নীতি, নির্দিষ্ট অনুপাত এবং রাসায়নিক সংমিশ্রণ, ভর সংরক্ষণ এবং নির্দিষ্ট অনুপাতের নীতি, ভর সংরক্ষণ এবং রাসায়নিক মিশ্রণ। তো মনে রাখবে এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভর সংরক্ষণ। এখানে এর ভর সংরক্ষণ, এক সেকেন্ড একটু দাঁড়াও, হ্যাঁ এইবার দেখো, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভর সংরক্ষণ এবং নির্দিষ্ট অনুপাতের নীতি। এটাই কিন্তু ডাল্টনের যে তোমার পারমাণবিক তত্ত্ব ছিল সেখানে বলা হয়েছে যে তোমার কোনো একটা প্রোডাক্ট কেমিক্যাল চেঞ্জ হওয়ার পরে, মনে করো দুটো প্রোডাক্ট আছে, সেগুলোর কেমিক্যাল চেঞ্জ হওয়ার পরে যখন নতুন একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে তখন কিন্তু সেখানে যে টোটাল যে ওয়েট, যে ভর, সেটা মানে টোটাল যে মাস, সেটা কিন্তু কনজার্ভ থাকবে, অর্থাৎ সেটা কিন্তু তোমার হচ্ছে সংরক্ষিত থাকবে। আর তার কিন্তু একটা নির্দিষ্ট অনুপাত থাকবে, যে কোন অনুপাতে এই মিশ্রণগুলো মিশেছে সেই অনুপাতে কিন্তু নতুন পদার্থটা তৈরি হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 7 দাগের কোশ্চেন, নিচের কোন অধাতব বস্তুটি বাতাসের সংস্পর্শে এলে আগুন জ্বলে ওঠে, ঠিক আছে। এখানে দেখো, এখানে মনে হচ্ছে এখানে এটা অধাতব বলেছে, এটা কিন্তু অধাতব না, এটা ধাতব হবে, ঠিক আছে। নিচের কোন ধাতব বস্তুটি বাতাসের সংস্পর্শে আসলে জ্বলে ওঠে, না সরি আমি ভুল বলছি, ঠিক আছে, এটা অধাতবই হবে, ঠিক আছে, এটা অধাতবই বা নন মেটালি হবে, ঠিক আছে, নন মেটালি হবে। কোশ্চেন ঠিক আছে, কোশ্চেনে কোনো ভুল নেই। নিচের কোন অধাতব বস্তুটি বাতাসের সংস্পর্শে এলে আগুন জ্বলে ওঠে, ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, সালফার দিয়েছে, ইউরেনিয়াম দিয়েছে, ফসফরাস দিয়েছে আর নাইট্রোজেন দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফসফরাস। মনে রাখবে ফসফরাসকে যদি খোলা বাতাসের মধ্যে রাখা হয় বা ফসফরাস কিন্তু মনে করো বাতাসের সাথে মিশ্রিত হয়ে গেল, তখন কী হবে, তখন কিন্তু সেই স্থানে অটোমেটিক আগুন জ্বলে উঠবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 8 নম্বর কোশ্চেন, নিলয়ের বা ভেন্ট্রিকেলের প্রাচীর অলিন্দের তুলনায়, দেখো সবার প্রথমে কিন্তু এখানে হার্টের একটা কনসেপ্ট আছে। দেখো আমরা যদি এখানে খেয়াল করি, মনে করো এটা হচ্ছে আমাদের হিউম্যান হার্ট, ঠিক আছে, মনে করো এটা হিউম্যান হার্টে কতগুলি চেম্বার থাকে, 4টে চেম্বার থাকে। ওপরেরগুলোকে কি বলা হয়, ওপরেরগুলোকে কিন্তু বলা হয় অলিন্দ, ঠিক আছে, ওপরেরগুলোকে কি বলা হয়, ওপরেরগুলোকে বলা হয় কিন্তু অলিন্দ, আর নিচেরগুলোকে কিন্তু বলা হয়ে থাকে নিলয়। এবার দেখো ওপরের এটাকে বলা হয়ে থাকে তোমার ডান অলিন্দ, আর এটাকে কিন্তু বলা হয়ে থাকে বাম অলিন্দ। নিচেরগুলোকে বলা হয় নিলয়, এটাকে বলা হয় ডান নিলয়, আর এটাকে কিন্তু বলা হয়ে থাকে তোমার হচ্ছে বা নিলয়। এবার বলেছে যে এই যে নিলয়ের যে প্রাচীরগুলো থাকে, এই প্রাচীরগুলো তোমার হচ্ছে অলিন্দের প্রাচীর, মানে ওপরের যে দুটো কক্ষ আছে সেই দুটো কক্ষের প্রাচীরের তুলনায় মোটা বেশি, নাকি তোমার পাতলা, নাকি বড়, নাকি তোমার হচ্ছে নাকি তোমার ছোট। তো মনে রাখবে অলিন্দের প্রাচীরের তুলনায় কিন্তু নিলয়ের যে প্রাচীর থাকে সেটা অনেক বেশি থিক বা মোটা হয়ে থাকে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে নিলয়ের প্রাচীর অলিন্দের প্রাচীরের তুলনায় মোটা এবং ঘন। নেক্সট কোশ্চেন দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, একটি বস্তু 8 সেকেন্ডে 15 মিটার যায় এবং অন্য একটি বস্তু 12 সেকেন্ডে 25 মিটার যায়, তাহলে গড় দ্রুতি কত। গড় দ্রুতি মানে কি, গড় দ্রুতি মানে কিন্তু হয়ে যাচ্ছে এভারেজ স্পিড, ঠিক আছে, গড় দ্রুতি মানে হয়ে যাচ্ছে এভারেজ স্পিড বের করতে দিয়েছে। আর এভারেজ স্পিড বার করতে গেলে কি করতে হবে, টোটাল যে ডিস্টেন্স আছে বাই কিন্তু কি করতে হবে, টোটাল টাইম করতে হবে, টিডি বাই টিটি। এখানে টিডি মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স আর টিটি মানে হয়ে যাচ্ছে টোটাল টাইম। জাস্ট ডেটাগুলোকে পুট করব, তো টোটাল ডিস্টেন্স কত বলেছে, একটা বলেছে 15 মিটার, আর একটা বলেছে কত 25 মিটার, আর নিচে হচ্ছে টোটাল টাইম, এখানে বলেছে 8 সেকেন্ড আর এখানে বলেছে 12 সেকেন্ড। তো ওপরেরটা যোগ করলে হচ্ছে 40 আর নিচেরটা যোগ করলে হচ্ছে 20, এই দিয়ে এটাকে কাটো, তো কত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। তো দেখো পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 11 দাগের কোশ্চেন, একটি পারমাণবিক ভর ইউনিট বা AMU সমান সমান কত হয়ে থাকে, ঠিক আছে। এক কথায় হচ্ছে AMU সমান সমান কী হয়ে থাকে, 1 AMU, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 1 AMU। 1 AMU সমান সমান কত হয়ে থাকে সেটা কিন্তু এখানে বলতে হবে। তো দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, তো এর মধ্যে থেকে কোনটা সঠিক অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1.6 ইন্টু 10⁻⁻27 কেজি, এটাই কিন্তু হয়ে যাচ্ছে 1 AMUর ভর বলতে পারি আমরা, ঠিক আছে, বা 1 AMU সমান সমান কিন্তু হয়ে থাকে 1.6 ইন্টু 10⁻27 কেজি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 12 দাগের কোশ্চেন, যে C12H22
O11 এই হলো এই পদার্থের রাসায়নিক সূত্র, মানে এই যে তোমার বলেছে C12, ঠিক আছে, কি বলেছে এখানে C12 বলেছে, H22 বলেছে আর O11 বলেছে, এটা কার রাসায়নিক সংকেত সেটা কিন্তু এখানে জানতে চেয়েছে। তো কী কী অপশান দিয়েছে, গ্যালাক্টোজ দিয়েছে, ল্যাকটোজ দিয়েছে, গ্লুকোজ দিয়েছে আর ফ্রুক্টোজ দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজের যে রাসায়নিক সংকেত সেটা কিন্তু হয়ে যাচ্ছে C12H22O11। আর গ্লুকোজের রাসায়নিক সংকেত কি, গ্লুকোজের রাসায়নিক সংকেত কিন্তু হচ্ছে C6H12O6, এটা কিন্তু গ্লুকোজের রাসায়নিক সংকেত। আর আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ল্যাকটোজ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 13 নম্বর কোশ্চেন, ড্যাশ উদ্ভিদের একটি উদ্ভিজ্জ অংশ ক্রমবর্ধমান অংশ নয়, মানে তোমার হচ্ছে এটা কিন্তু তোমার কি হয় না, এটা কিন্তু ডিভিশন হয় না, ঠিক আছে। তো বলেছে ড্যাশ উদ্ভিদের একটি উদ্ভিজ্জ অংশ কিন্তু ক্রমবর্ধমান অংশ নয়। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কি বলেছে, কাণ্ড বলেছে, পাতা বলেছে, ফল বলেছে আর শিকড় বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে ফল, ঠিক আছে। ফল কিন্তু একটা তোমার ক্রমবর্ধমান অংশ নয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 14 নম্বর কোশ্চেন। দেখো এখানে এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা নিয়ে তোমাদের একটু ডাউট থাকতে পারে, এটা ক্রমবর্ধমান মানে কি, ক্রমবর্ধমান মানে কিন্তু যেটা ওভার টাইম আস্তে আস্তে বড় হবেই, ঠিক আছে। এবার দেখো এখানে কিন্তু গাছের যে কাণ্ড সেটা কিন্তু বড় হয়, পাতাও কিন্তু বড় হয়, ফল কিন্তু বড় হয় না। ফলের কিন্তু একটা নির্দিষ্ট ডিফিনাইট শেপ থাকে, সেই শেপে যাওয়ার পরে কিন্তু ফল আর বড় হয় না, ঠিক আছে। আর শিকড় আমরা সকলে জানি, শিকড় কিন্তু মাটির নিচে, যতদিন গাছ বেঁচে থাকে ততদিন কিন্তু মাটির নিচে যত ডিপে যাওয়া যেতে পারে তত ডিপে যায়, কিসের জন্য না খাওয়ার উদ্দেশ্যে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 14 নম্বর কোশ্চেন, ড্যাশ হলো একটি বিশুদ্ধ পদার্থ। তো এর ভেতর থেকে কোনটা হচ্ছে একদম বিশুদ্ধ পদার্থ, মানে সেটা শুধুমাত্র তোমার হচ্ছে মানে একদম একই রকম বা হোমোজেনাস মিক্সচার আমরা এখানে কিন্তু বলতে পারি, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে মিথেন। মিথেন কিন্তু এর ভেতর থেকে মানে অ্যাকর্ডিং টু অপশান এর মধ্য থেকে একটা বিশুদ্ধ পদার্থ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, কোন প্রাকৃতিক ঘটনার জন্য মেঘের রং সাদা দেখায়, ঠিক আছে। মেঘের যে রং সেটা সাদা দেখায়, সেটা কোন প্রাকৃতিক ঘটনার জন্য। ব্যাক টু ব্যাক 4টে অপশান বলেছে, আলোর প্রতিফলন বলেছে, আলোর বিক্ষেপণ বলেছে, আলোর প্রতিসরণ বলেছে আর বিচ্ছুরণ বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট। এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে স্ক্যাটারিং অফ লাইট। এই স্ক্যাটারিং অফ লাইটের জন্যই কিন্তু কি হয়, যে মেঘের রং সেটা কিন্তু সাদা দেখায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। এবার দেখো এখানে দেখো কি আছে, বিচ্ছুরণ। এই বিচ্ছুরণের ফলে কি হয়ে থাকে, এই বিচ্ছুরণের ফলে কিন্তু হয়ে থাকে হচ্ছে রামধনু। আমরা যে রামধনু দেখতে পাই সেটা কিন্তু আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট। বা তোমরা দেখবে অনেক সময় মনে করো রাস্তার ওপরে যখন গাড়ি ঘোড়া চলে তখন তেল পড়ে যায় এবং পরবর্তীকালে যখন বৃষ্টি আসে ওই তেলের ভেতরে দেখবে বিভিন্ন রকমের রং দেখা যায়, সেটাকে কিন্তু বিচ্ছুরণ বা ডিসপারশন বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 16 নম্বর কোশ্চেন সরি, কোন পিএইচ এ দাঁতের ক্ষয় হয়, মানে কোন পিএইচে দাঁতের ক্ষয় হয় মানে হচ্ছে পিএইচের ভ্যালু কত হলে, ঠিক আছে, পিএইচের ভ্যালু কত হলে দাঁত কিন্তু ক্ষয়ে যায়। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান বলেছে, 5.5 থেকে 6.5, 8 থেকে 9, 5.5-এর কম আর হচ্ছে 6.5 থেকে 7.5। তো মনে রাখবে পিএইচের ভ্যালু যখন কিন্তু 5.5-এর থেকে কমে যায় সেক্ষেত্রে কিন্তু কি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের দাঁতের ক্ষয় হওয়া শুরু হয়ে যায়, ঠিক আছে। আর এই পিএইচ স্কেল দিয়ে কি প্রকাশ করা হয়ে থাকে, পিএইচ স্কেল দিয়ে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে কোনো পদার্থের বা কোনো তরলের কিন্তু অ্যাসিডিটি বা বেসিসিটি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 17 নম্বর কোশ্চেন তথা আজকের লাস্ট কোশ্চেন, যে বিভব পার্থক্য ও তড়িতের মধ্যে সম্পর্ক কে আবিষ্কার করেন, ঠিক আছে। এক কথায় কিন্তু তোমাদেরকে V=IR এই ফর্মুলা সম্পর্কে জিজ্ঞাসা করেছে আর বলেছে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা কে দিয়েছেন। দেখো এই যে ফর্মুলাটা আছে এটাকে কিন্তু ওহমস লও বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওহমই কিন্তু এই সূত্রটা প্রদান করে থাকেন, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শরীরটা একটু খারাপ হওয়ার জন্য ভিডিওটা একটু শর্ট হচ্ছে, নেক্সট দিন থেকে কিন্তু ভিডিওটা একটু লং হবে আর এক্সপ্লেনেশনও কিন্তু অনেক বেশি থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।